নমস্কার। নতুন গল্পের আসরে সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন গল্প শুরু করছি। আজকের গল্প প্রফুল্ল রায়ের লেখা এক রমণীর গল্প। বড় রাস্তায় বাস থেকে নামতেই ঝপ করে অন্ধকার হয়ে গেল। ইদানিং লোডশেডিংটা ভীষণ বেড়েছে। অনেক দূরের পাওয়ার স্টেশনগুলিতে কি সব গোলমাল হয়েছে, আর তার ধাক্কায় কলকাতা মেট্রোপলিসে যখন তখন আলো চলে যাচ্ছে, মাথার উপর পাখা ঘুরছে না। আর একবার আলো চলে গেল তো 2-3 ঘন্টার ভেতর আর জ্বলার নাম নেই। কিছুদিন আগে একটা বই পড়েছিলাম, জিওগ্রাফি অফ ডার্কনেস। খুব সম্ভব রাত্রির কলকাতার লোডশেডিং মাথায় রেখে বইটা লেখা হয়েছিল। এদিকের পথঘাট আমার এত চেনা যে অন্ধকারে হাঁটতে কোনো অসুবিধেই হয় না। শুধু ক্যালকাটা টেলিফোন, সিএমডিএ বা কর্পোরেশন যেসব গর্ত টর্তগুলো খুঁড়ে রেখেছে সেগুলোর দিকে একটু নজর রাখতে হয়। বাসস্টপ থেকে বাঁ দিকের ফুটপাথ ধরে মিনিট খানিক হাঁটলেই মণিময়দাদের মাল্টি স্টোরিড বিল্ডিং। কোঅপারেটিভ করে ওরা এই 8তলা বাড়িটা করেছেন। একসময় সেখানে পৌঁছে গেলাম। মণিময়দাদের ফ্ল্যাটটা 3তলায়। লিফট ছাড়া সেখানে উঠতে খুব একটা কষ্ট হয় না। তবে ফ্ল্যাটটা 8তলাতে হলেও সিঁড়ি ভেঙে এখন উঠতে হতো, কেননা নীলিমা বৌদি আমার জন্য সেই বিকেল থেকে অপেক্ষা করতে করতে এতক্ষণে নিশ্চয়ই হতাশ হয়ে পড়েছেন। ধরেই নিয়েছেন আজ আর আমি আসছি না। বিকেল 4টায় আমার এখানে পৌঁছানোর কথা, এখন 7:45। অফিস থেকে বেরোতে বেরোতে 6:30 হয়ে গেল। তারপর কোনো রকমে একটা বাসে ঝুলতে ঝুলতে এসে মৌলালির মুখে জ্যামে পড়ে গেলাম। প্রায় 45 মিনিট সেখানে আটকে থাকতে হলো। কলকাতার রাস্তাঘাট আর বাস ট্রামের যা হাল, কোথাও ঠিক সময়ে পৌঁছানো অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অন্ধকারে 40টা সিঁড়ি ভেঙে মণিময়দার ফ্ল্যাটের সামনে এসে টের পেলাম হৃৎপিণ্ডের ওপর দিয়ে যেন 1000টা ঘোড়া ছুটে যাচ্ছে। 2 দিন আগে যখন মণিময়দার পেটের বায়োপসি করা হয়, তখন থেকেই বুকের ভেতর চাপা উৎকণ্ঠা টের পাচ্ছিলাম। আজ বিকেলে বায়োপসির রিপোর্টটা বৌদির নিয়ে আসার কথা। ওটা পাওয়া গেলে মণিময়দার ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে সে সম্পর্কে পরামর্শের জন্যই বৌদি আমাকে আসতে বলেছিলেন। অবশ্য রিপোর্টে কি থাকতে পারে ডাক্তার মনোজ সেন পরিষ্কার একটা আভাস আমাকে আগেই দিয়ে দিয়েছেন। সেটা অবশ্য বৌদিকে জানাইনি। বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে বুঝতে পারি 6 দিন আগের সেই উদ্বেগটা হঠাৎ কয়েক গুণ বেড়ে গেছে। আস্তে আস্তে দরজায় টোকা দিই। প্রায় সঙ্গে সঙ্গে এক হাতে কাচের লণ্ঠন নিয়ে দরজা খুলে দেন বৌদি। ওর দিকে চোখ পড়তেই চমকে উঠি। 2 দিন আগে শেষ দেখা হয়েছিল নার্সিংহোমে। এর মধ্যে তার বয়স যেন আচমকা অনেকটা বেড়ে গেছে। 50 এখনো পেরোননি, কিন্তু চুল অর্ধেক সাদা, চোখের তলায় কালির পুরু ছোপ, কণ্ঠার হাড় ফুঁড়ে বেরিয়ে এসেছে। গায়ের রং একসময় ছিল পাকা ধানের মতন, এখন তার উপর কালচে একটা আবরণ পড়েছে। মসৃণ ত্বক কুঁচকে কত যে সরু সরু দাগ ফুটে বেরিয়েছে তার হিসেব নেই। বৌদি এক পলক আমার দিকে তাকিয়ে থাকেন, তারপর নির্জীব গলায় বলেন, আসুন। আমি ভেতরে ঢুকে গেলে বৌদি দরজা বন্ধ করে দেন। এই ফ্ল্যাটে কম করে 2-250 বার এসেছি। এখানকার নকশা আমার মুখস্থ। মোট 3খানা বেডরুম, কিচেন, স্টোর, 3 ঘরে 3টে অ্যাটাচড বাথ, ডাইনিং কাম ড্রয়িং হল ইত্যাদি। এছাড়া রাস্তার দিকের ঘর দুটোর গায়ে 2টো মাঝারি সাইজের ব্যালকনি। বছর 15 আগে কলকাতার মানুষ ফ্ল্যাট বাড়িতে যখন থাকাটা বিশেষ পছন্দ করত না, বিল্ডিং মেটেরিয়ালের দাম ছিল যথেষ্ট কম, সেই সময় এই কোঅপারেটিভের ফ্ল্যাটটা বেশ সস্তায় কিনেছিলেন মণিময়দা। লক্ষ্য করলাম দেরি করে আসার জন্য কিছুই বললেন না বৌদি, অথচ আগে হলে 1000টা কৈফিয়ত দিতে হতো। সোজা ওদের শোয়ার ঘরের দিকেই যাচ্ছিলাম, বৌদি নিচু গলায় বলেন, আগে আমার সঙ্গে একটু এ ঘরে আসুন। ডান পাশের ঘর থেকে মণিময়দার ক্ষীণ কণ্ঠস্বর ভেসে আসে, কে এলো?
সুধীশ, আমি সাড়া দিই, হ্যাঁ মণিময়দা, আমি এসেছি। এখানে এসো। আসছি। বাদিকের একটা ঘরে আমাকে নিয়ে আসেন বৌদি। লণ্ঠনটা নিচু সেন্টার টেবিলে রেখে আমরা মুখোমুখি বসি। কিছু বলার আগেই হঠাৎ দু হাতে মুখ ঢেকে একেবারে ভেঙে পড়েন বৌদি। ফুপিয়ে ফুপিয়ে ঝাপসা গলায় বলেন, আমার সর্বনাশ হয়ে গেল সুধীশ ঠাকুরপো। বুঝতে পারছিলাম বায়োপসি পরীক্ষার ফলাফল জেনে গেছেন বৌদি। তার কান্না এবং অসহায়তা আমার মধ্যেও ছড়িয়ে পড়ছিল। তবু বললাম, বৌদি কাঁদবেন না, এ সময় আপনি অস্থির হয়ে পড়লে মণিময়দাকে কে সাহস দেবে বলুন। বৌদি উত্তর দিলেন না। কিছুক্ষণ কাঁদার পর খানিকটা শান্ত হলেন। এবার জিজ্ঞেস করলাম, মণিময়দার ট্রিটমেন্টের ব্যাপারে ডাক্তার সেন কিছু বললেন? খুব তাড়াতাড়ি আপনার দাদাকে ভর্তি করতে বললেন, পারলে 2-1 দিনের ভেতরে। অপারেশনটা উনি নিজেই করবেন। আমি যে কি বলবো ঠিক করে উঠতে পারিনি। নার্সিংহোম থেকে ফিরে তাই আপনার জন্যই অপেক্ষা করছি। অপারেশন করলে সেরে যাবার চান্স কতটা, কি বললেন ডাক্তার সেন? এ সম্বন্ধে আমি কিছু জিজ্ঞেস করিনি সুধীশ ঠাকুরপো, তবে অপারেশনের উপর উনি খুব জোর দিচ্ছেন। কিছুক্ষণ চিন্তা করে বললাম, ওর মতন এত বড় একজন ডাক্তার যখন বলছেন তখন ওটা করে ফেলাই ভালো। মণিময়দাকে অপারেশনের কথা বলেছেন? হ্যাঁ বলেছি। কি বলছেন উনি? ওর আপত্তি নেই। তাহলে কালই নার্সিংহোমে ভর্তি করে দেব। আমি সকালে এসে আপনাদের দুজনকে নিয়ে যাব। যা কষ্ট পাচ্ছে মণিময়দা চোখে দেখা যায় না। অপারেশনটা হয়ে গেলে উনি নিশ্চয়ই ভালো হয়ে উঠবেন। মুখ থেকে হাত সরিয়ে আমার দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নেন বৌদি। অনেকক্ষণ পর দ্বিধান্বিতভাবে বলেন, কিন্তু বুঝতে পারছি অপারেশনের ব্যাপারে ভয় পাচ্ছেন বৌদি। বললাম, কিন্তু কি বৌদি? অপারেশনের আগে তো বন্ডে সই করতে হবে। হ্যাঁ, সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয়কে লিখিত কনসেন্ট দিতে হয়। আপনিও দেবেন? আমি তা পারবো না সুধীশ ঠাকুরপো। মনে জোর আনুন বৌদি, অপারেশনটা খুব জরুরি। হ্যাঁ জানি, কিন্তু বন্ডে সই দেওয়া আমার পক্ষে সম্ভব না। কেন? কথা বলছিলাম ঠিকই, কিন্তু আমার চোখ বৌদির মুখের উপর স্থির হয়ে আছে। অদম্য কোনো আবেগে তার ঠোঁট ভীষণ কাঁপছিল, চোখ কুঁচকে যাচ্ছিল। ভেতরে একটা কোনো ভাঙচুর চলছে, সেটাই তার মুখের মধ্যে ফুটে উঠছিল। বৌদি এক সময় বলেন, সই দেবার অধিকার আমার নেই সুধীশ ঠাকুরপো। প্রথমটা অবিশ্বাস্য মনে হলো, পরক্ষণে আমার সমস্ত অস্তিত্বের ভেতর দিয়ে বিদ্যুৎ চমকের মতন কিছু একটা ঘটে যায়। বিমূঢ়ের মতন বললাম, কি বলছেন? আপনি ওর স্ত্রী, আপনার ছাড়া আর কার এ অধিকার আছে? ঝাপসা গলায় নীলিমা বৌদি বলেন, আমি ওর স্ত্রী নই। আমার মাথার ভেতর এবার বিস্ফোরণ ঘটে যায়। কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকি, তারপর বলি, আপনি কি বলছেন বুঝতে পারছেন? আমার মনোভাব ধরতে পারছিলেন বৌদি। স্পষ্ট গলায় বলেন, আমার মাথা ঠিকই আছে সুধীশ ঠাকুরপো। যা বললাম তার ভেতরে কোনো মিথ্যে নেই ভাই। আমার বিমূঢ়তা কয়েক গুণ বেড়ে যায়। জিজ্ঞেস করি, তাহলে আপনার সঙ্গে মণিময়দার সম্পর্কটা কি? সব বলবো, তার আগে আমাকে একটা কথা দিতে হবে। বলতে বলতে ব্যাকুলভাবে আমার হাত জড়িয়ে ধরেন বৌদি। কি কথা? আপনাকে একবার পাটনায় যেতে হবে। আমি অবাক হয়ে গিয়ে বলি, কেন? সেখানে যাব কেন? এবার বৌদি যা বলেন তা এই রকম। পাটনার কদমকুয়াতে মণিময়দাদের বাড়ি। 3 জেনারেশন ধরে ওরা ওই শহরের বাসিন্দা। সেখানে মণিময়দার মা এবং ভাইরা থাকেন। তাদের কাছে আছেন তার বিবাহিতা স্ত্রী কণিকা।
মণিময়দার এই শেষ সময়ে তার আইনসঙ্গত আত্মীয় স্বজন এবং স্ত্রীর কাছে থাকা দরকার। তারাই সিদ্ধান্ত নেবেন অপারেশনটা করাবেন কি না। করলে কণিকাকেই বন্ডে সই দিতে হবে। আমার হাত ধরেই রেখেছিলেন বৌদি, বলেন, ওদের আপনাকে নিয়ে আসতেই হবে ভাই। মণিময়দা এবং নীলিমা বৌদির সঙ্গে আমার কোনো রকম আত্মীয়তার সম্পর্ক নেই। মণিময়দা আর আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করি। উনি যে ডিপার্টমেন্টের ইনচার্জ, আমি সেখানকার টাইপিস্ট কাম স্টেনোগ্রাফার। 17 বছর আগে কলেজ থেকে বেরিয়ে এই চাকরিটাতে ঢুকেছিলাম। তারও কবছর আগে থেকে মণিময়দা ওই কোম্পানিতে কাজ করছেন। মণিময়দা আমার অফিস বস, কিন্তু কখনো তা বুঝতে দেননি। না, শুধু আমার সঙ্গেই নয়, ডিপার্টমেন্টের সবার সঙ্গেই তার ব্যবহার চমৎকার। মাঝখানে দেওয়াল তুলে তিনি নিজেকে কখনোই নাগালের বাইরে সরিয়ে রাখেননি। আমোদে হাসি খুশি হৃদয়বান এই মানুষটি চাকরিতে জয়েন করবার প্রথম দিন থেকেই আমাকে সস্নেহে কাছে টেনে নিয়েছিলেন। কবে যে মণিময়দার প্রথম আমাকে বাড়িতে নিয়ে গিয়েছিলেন আজও মনে পড়ে না। তখন ওরা ওল্ড বালিগঞ্জে একটা ভাড়া করা ফ্ল্যাটে থাকতেন। তারপর কোঅপারেটিভ করে ওদের এই নিজস্ব ফ্ল্যাট হলো। প্রথম আলাপের দিন থেকেই স্নেহে, মাধুর্যে আর আন্তরিকতায় আমাকে অভিভূত করে রেখেছেন নীলিমা বৌদি। মনেই হয় না ওদের কাছে আমি একজন বাইরের উটকো লোক। 17 বছর ধরে সুখে দুঃখে ওদের জীবনের সঙ্গে মিশে আছি। একটা ব্যাপার বারবার আমার চোখে পড়েছে, এমন সুখী আদর্শ দম্পতি আর হয় না। কার কাছে যেন শুনেছিলাম বিবাহিত জীবন নাকি গোলাপ বাগান নয়, স্বামী স্ত্রীর মধ্যে নাকি সব সময় একটা অঘোষিত যুদ্ধ লেগেই থাকে। কিন্তু 17 বছরে একদিনের জন্য দেখিনি কোনো কারণে মণিময়দা আর বৌদির ভেতর খিটিমিটি হয়েছে, বা দুজনে কথা বন্ধ করে দিয়েছেন, কিংবা বৌদি রাগটাগ করে বাপের বাড়ি চলে গেছেন। সর্বক্ষণ হাসি, রগর, মজা আর হাজার রকমের খুনসুটি। সমস্ত দিন নিজেদের মধ্যেই তারা মগ্ন হয়ে আছে। এমন পরিতৃপ্ত নারী এবং পুরুষ কচ্ছিৎ দেখা যায়। কিন্তু এই 17 বছরের কোনো ঘটনায় বা দুজনের কোনো আচরণে এক মুহূর্তের জন্য আমার সংশয় হয়নি যে মণিময়দার আইনসঙ্গত বিবাহিতা একটি স্ত্রী আছে। কণিকা নামের সেই মহিলাটি যদি থেকেই থাকে, তবে নীলিমা বৌদি কে? আমার স্নায়ুতে তীব্র ধাক্কা লাগে। নিজের অজান্তেই মুখ থেকে বেরিয়ে আসে, তাহলে। আমার প্রশ্নটার মধ্যে যা রয়েছে তা ধরে ফেলতে অসুবিধে হয় না বৌদির। তিনি বলেন, আমি কে, আপনার দাদার সঙ্গে আমার কি সম্পর্ক, পাটনায় গেলেই সব জানতে পারবেন। সুধীশ ঠাকুরপো, দয়া করে কাল আপনি ওখানে চলে যান। আপনি যে আমাকে পাটনায় পাঠাতে চাইছেন মণিময়দা জানেন? না। বৌদি, একটা কথা বলবো? মুখ তুলে পরিপূর্ণ চোখে আমার দিকে তাকান বৌদি। আপনি যা বলবেন আমি জানি, তবু বলুন। বললাম, মণিময়দার সঙ্গে আপনার যে সম্পর্কটা 17 বছর ধরে জেনেছি, তার বাইরে আর কিছু জানার ইচ্ছে নেই আমার বৌদি। আপনিও আমাকে একটা ব্যাপারে দয়া করুন, আমাকে পাটনায় যেতে অনুরোধ করবেন না। বৌদি যেন প্রথমে হকচকিয়ে যান, কিছু বলতে চেষ্টা করেন, কিন্তু গলায় স্বর ফোটে না, ঠোঁট দুটো শুধু কাঁপতে থাকে। আমি আবার বলি, জীবনের অনেকগুলো দিন কেটে গেল, এই শেষ বয়সে জটিলতা তৈরি করে লাভ কি? লাভ লোকসানের কথা তো ভাবছি না ভাই। জীবনে এমন একটা সময় আসে যখন চুলচেরা হিসেব করে অনেক কিছু মিটিয়ে দিতে হয়। ধরুন আমি সেই রকমই কিছু একটা করতে চাইছি। বুঝতে পারি যৌবনের উন্মাদনায় একদিন গর্হিত কিছু করে ফেলেছিলেন নীলিমা বৌদি এবং মণিময়দা। এই মুহূর্তে মণিময়দার আয়ু যখন নিশ্চিতভাবে ফুরিয়ে আসছে, তীব্র গ্লানি এবং পাপবোধে আক্রান্ত মহিলাটি বিপুল ঝুঁকি নিয়ে তার প্রায়শ্চিত্ত করতে চান। কিন্তু এর জন্য কতটা দাম দিতে হবে
খুব সম্ভব সে সম্পর্কে আদৌ তিনি ভেবে দেখেননি। বললাম, বৌদি, আপনাদের অতীত সম্বন্ধে আমার এতটুকু কোনো কৌতূহল নেই। যা অনেকদিন আগে শেষ হয়ে গেছে তাকে কবর থেকে তুলে এনে কেন নিজের ক্ষতি করতে চাইছেন? একঘেয়ে একটা জেদ বৌদির ওপর ভর করে। তিনি বলেন, সব কিছুই শেষ হয়ে যায় না সুধীশ ঠাকুরপো। আপনি শুধু আমার উপর এই অনুগ্রহটুকু করুন, পাটনায় গিয়ে ওদের একবার নিয়ে আসুন। কিন্তু ওরা এলে কি হবে ভাবতে পারেন? পারি। আমাকে এই ফ্ল্যাট থেকে চলে যেতে হবে। অফিসের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি আর LICর পলিসিতে আপনার মণিময়দা আমাকেই নমিনি করেছেন, সেগুলো খোয়াতে হবে। কিন্তু আমি সব কিছুর জন্যই প্রস্তুত আছি জানেন। কাউকে এজন্য কোর্টে যেতে হবে না, আমি নিজে থেকেই লিখিতভাবে সব সত্য ছেড়ে দেব। আমি চমকে উঠে বলি, কিন্তু এই ফ্ল্যাট ছেড়ে আপনি যাবেন কোথায়? বৌদি বলেন, এখনো তা কিছু ঠিক করিনি ভাই। একসময় স্কুল মাস্টারি করতাম, আমার নিজস্ব কিছু টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা আছে, আর আছে বিয়ের একটা ডিগ্রি। কোথাও না কোথাও কিছু না কিছু একটা ঠিক হয়ে যাবে। এতদিন এসব ভাবেননি কেন? বলেই মনে হলো এই প্রশ্নটা না করলেই ভালো হতো। নিজের অজান্তেই মুখ থেকে যেন এটা বেরিয়ে এসেছে। পরক্ষণে সংকোচ হয়ে মাথা নিচু হয়ে গেল। বললাম, আমার অন্যায় হয়ে গেছে বৌদি, কিছু মনে করবেন না। বৌদির কোনো রকম প্রতিক্রিয়া দেখা গেল না। বললেন, আপনার বিব্রত হবার কোনো কারণ নেই, এ কথা আপনি জিজ্ঞেস করতেই পারেন। একটু থেমে বিষণ্ণ ভারী গলায় বলেন, এতকাল আচ্ছন্ন হয়েছিলাম, নিজের কথা ছাড়া আর কিছুই ভাবতাম না। বুঝতে পারছি বৌদি নিজের ভবিষ্যৎ সম্পর্কে একরকম মনস্থির করেই ফেলেছেন, তাকে কিছুতেই ঠেকানো যাবে না। তবু মরিয়া হয়ে বললাম, এখন আপনি এখান থেকে চলে গেলে আর মণিময়দার স্ত্রী যদি এখানে আসেন, ব্যাপারটা জানাজানি হয়ে যাবে, তখন মণিময়দার সামাজিক মর্যাদা কোথায় নেমে যাবে ভাবতে পারেন? সেটাও ভেবে দেখেছি, কিন্তু আমার আর ফেরার রাস্তা নেই যে। জীবনের কঠিন সত্যকে বহুকাল এড়িয়ে চলেছি, এবার ঘাড় ধরে সে আমাকে তার সামনে এনে দাঁড় করিয়েছে। বৌদি একটানা বলে যান, ডাক্তার সেনের সাথে আমার কথা হয়েছে, তিনি জানিয়ে দিয়েছেন অপারেশন করলেও আপনার দাদার বাঁচার আশা খুবই কম। তিনি থাকতে থাকতেই আমাকে সব কিছু করে ফেলতে হবে। একটু চিন্তা করে বলি, মণিময়দাকে এসব কথা জানিয়েছেন? না, পরে জানিয়ে দেব। এই সময় সুধা এসে দরজার সামনে দাঁড়ায়। সে মণিময়দাদের কাজের মেয়ে, বয়স 40 কি 42 হবে। সুধা বলে, দাদাবাবু আপনাদের ডাকছেন। বৌদি বলল, তুই যা, আমরা এক্ষুনি আসছি। সুধা চলে যায়। চলুন ও ঘরে যাওয়া যাক, দেরি করলে ফের আপনার দাদা সুধাকে পাঠাবে। উঠে পড়তে পড়তে বৌদি বলেন, কাল আপনার পাটনায় না গেলেই নয়, ওদের নিয়ে ফিরে এলে তবেই অপারেশনের ব্যবস্থা হবে। আর কি বৌদি? আপনারা হাওড়ায় নেমেই আমাকে একটা ফোন করবেন। কেন? দরকার আছে। বৌদির উদ্দেশ্য কি ঠিক বুঝতে পারি না, তবে এ ব্যাপারে আর প্রশ্ন করলাম না। আজ লোডশেডিংটা বেশিক্ষণ ভোগালো না। পাশের ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই আলো এসে গেল। মণিময়দা বিশাল একটা জোড়া জানালার পাশে একটা খাটে শুয়ে আছেন। 1 বছর আগেও চমৎকার পেটানো স্বাস্থ্য ছিল তার। মুখে সারাক্ষণ ঝলমলে সরল একটি হাসি লেগে থাকত। ওর ওই হাসিটা দেখলেই বোঝা যেত এই মানুষটির মধ্যে নোংরা কোনো ব্যাপার থাকতেই পারে না। ভরাট মুখে শৌখিন একটু গোঁফ ছিল। এখন আর 1 বছর আগের মানুষটাকে চেনা যায় না। গায়ের রং পুড়ে ঝামা হয়েছে, চোখের তলায় গাঢ় কালির পোঁছ,
শরীর বিছানায় লেগে গেছে, চামড়া ঢলঢলে রবারের মতন কোনো রকমে হাড়ের ওপর আটকে আছে যেন। সারা দেহে শ্বাস বলতে কিছুই অবশিষ্ট নেই। মণিময়দার সেই উজ্জ্বল হাসিটা আমার স্মৃতির মধ্যেই রয়েছে। তার বদলে ওর সারা মুখ জুড়ে এখন শুধু নিদারুণ কষ্টের একটা ছাপ। মণিময়দাকে দেখা মাত্রই টের পাওয়া যায় তার জীবনী শক্তি শেষ হয়ে এসেছে। খুব বেশি দিন আর বাঁচবেন না। ক্যান্সার তার আয়ু দ্রুত কমিয়ে দিচ্ছে। মণিময়দা ক্ষীণ গলায় বলেন, বসো সুধীশ। খাটের পাশে একটা বেতের মোড়ায় বসে পড়ি। বৌদি একধারে দাঁড়িয়ে থাকেন। মণিময়দা বলেন, আজ তোমার আসতে অনেক দেরি হয়েছে। তোমার বৌদি আর আমি খুব চিন্তা করছিলাম। দেরি হওয়ার কারণটা মণিময়দাকে জানাতে হয়। তিনি এবার বলেন, তোমার বৌদি বায়োপসি রিপোর্টটা নিয়ে এসেছে, নিশ্চয়ই শুনেছ। ধরা গলায় বলি, হ্যাঁ। অপারেশনের কথাও শুনেছ? হ্যাঁ, শুনেছি। ওটা করিয়ে ফেলতে হবে সুধীশ। এত যন্ত্রণা আর সহ্য করতে পারছি না ভাই। কিছুক্ষণ সব চুপচাপ। তারপর মণিময়দা তার শীর্ণ হাতটা বাড়িয়ে আমার একটা হাত ধরে বলেন, সুধীশ, নার্সিং হোম থেকে আমি খুব সম্ভব আর ফিরব না ভাই। চমকে উঠে বলি, এ আপনি কি বলছেন দাদা? নিশ্চয়ই সুস্থ হবেন। আমরা গিয়ে আপনাকে বাড়ি নিয়ে আসব। একদিন পর পাটনায় পৌঁছে মণিময়দাদের বাড়িটা খুঁজে বার করতে অসুবিধে হয় না। ওরা ওখানে 3 জেনারেশন ধরে আছেন। কদমকুয়া এসে মণিময়দার বাবার নাম করতেই রাস্তার একটি লোক ওদের বাড়িটা দেখিয়ে দেন। চওড়া চওড়া পিলারের ওপর পুরনো আমলের প্রকাণ্ড তেতলা বাড়ি মণিময়দাদের। সামনের দিকে অনেকটা খোলা জায়গা। তার একধারে গ্যারেজে একটা পুরনো ফোর্ড গাড়ি আর একটা ঝকঝকে নতুন অ্যাম্বাসাডার। গেটে প্রকাণ্ড পাগড়ি মাথায় এক অতি বৃদ্ধ দারোয়ান। এখন এই সকালবেলায় সবে বাড়ির লোকজনের ঘুম ভেঙেছে। বৌদির কাছ থেকে জেনে এসেছিলাম মণিময়দার 3 দাদা, 3 বৌদি, মা এবং দাদাদের ছেলেমেয়েরা এখানেই থাকে। সারা দেশের যৌথ পরিবারগুলি যখন ধ্বংস হয়ে গেছে, সে সময় মণিময়দারা এখনও একসঙ্গেই আছেন। নীলিমা বৌদি জানিয়ে দিয়েছিলেন মণিময়দাদের বাড়ির সবাই লয়ার। ওর বাবা ছিলেন পাটনা হাইকোর্টের খুব নামকরা একজন অ্যাডভোকেট। 3 দাদাও ওখানেই প্র্যাকটিস করেন। শুধু মণিময়দাই এই ঘরানার বাইরে। দারোয়ানকে জানালাম মণিময়দার ভাইদের সঙ্গে দেখা করতে চাই। দারোয়ান একতলার ড্রয়িং রুমে আমাকে বসিয়ে ভেতরে খবর দিতে গেল। বড় বড় 2 ব্লেডওয়ালা 30-32 সালের মডেলের ফ্যান, বিশাল বিশাল সোফা, একধারে গদি আর বালিশে সাজানো ফরাশ, কারুকাজ করা সেন্টার টেবিল ইত্যাদি দেখে টের পাওয়া যায় এ বাড়িতে আজও সাবেক চাল অনেকটাই বজায় আছে। কিছুক্ষণ বাদে 3 জন ভারী চেহারার বয়স্ক ভদ্রলোক ড্রয়িং রুমে এসে ঢুকলেন। ওদের মুখের আদল দেখলেই টের পাওয়া যায় এরা মণিময়দার 3 দাদা। আমি কোত্থেকে কি উদ্দেশ্যে এসেছি সব খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিয়ে 3 ভাই ভীষণ গম্ভীর হয়ে গেলেন। এরপর অনেকক্ষণ সব চুপচাপ। আমি ভয়ানক অস্বস্তি বোধ করতে লাগলাম। একসময় স্তব্ধতা ভেঙে বড় ভাই কান্তিময় কর্কশ গলায় জিজ্ঞেস করেন, সে মেয়ে মানুষটা এখন কোথায়? মনির কাছেই আছে বুঝি? একটু থেমে বলেন, বদ নষ্ট মেয়ে মানুষ একটা। মেয়ে মানুষটি কে বুঝতে আমার অসুবিধে হয় না। নীলিমা বৌদি সম্পর্কে মণিময়দাদের বাড়িতে কি নিদারুণ ঘৃণা এবং ক্রোধ জমা হয়ে আছে তা ওর কথা থেকে টের পাওয়া যায়। একবার ভাবি, অমন একজন অসাধারণ ভদ্র এবং মর্যাদা সম্পন্ন মহিলা সম্বন্ধে কান্তিময় যে নোংরা মন্তব্য করলেন তার প্রতিবাদ করি। পরক্ষণেই মনে হয়
তাতে অযথা তিক্ততায় সৃষ্টি হবে। নিজেকে যথাসম্ভব সংযত রেখে বলি, হ্যাঁ, উনি ওখানেই আছেন। কান্তিময় বলেন, আমরা কণিকাকে কলকাতায় নিয়ে যাব অ্যান্ড উই উড অ্যাসার্ট আওয়ার রাইটস। মণিময়ের মেজদা প্রভাময় বলেন, কলকাতা গিয়েই ঘাট ধরে প্রথমে মেয়ে মানুষটাকে বার করে দেব। এবারও দাঁতের দাঁত চেপে মুখ বুঝে থাকি। মণিময়দার ছোটদা আনন্দময় হঠাৎ আমার ব্যাপারে সচেতন হয়ে ওঠেন। বলেন, আপনি কোথায় উঠেছেন? একটা ছোট্ট হোটেলের নাম করে বললাম, ওখানে। গাড়ি বার করে দিচ্ছি, আপনার মালপত্র নিয়ে এখানে চলে আসুন। রাতের দিকে কলকাতার একটা ট্রেন আছে, এখান থেকে আমরা একসঙ্গেই চলে যাব। এ বাড়িতে ওঠার ইচ্ছে একেবারেই নেই আমার। নীলিমা বৌদি সম্পর্কে এদের মনোভাব আমার মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছিল। এখানে এক একটা মিনিট আমার পক্ষে কী কষ্টদায়ক তা বোঝাতে পারবো না। বললাম, আমি ওখানেই ঠিক আছি, কয়েক ঘন্টার জন্য মালপত্র টানা হ্যাচড়া করে লাভ নেই। ট্রেন কটায়? আনন্দময় বলেন, 8টা নাগাদ। ঠিক আছে, আমি 7টাতেই স্টেশন পৌঁছে যাব, আপনারাও চলে আসবেন, স্টেশনেই দেখা হবে। আচ্ছা চলি, বলতে বলতেই উঠে পড়ি। এবার মণিময়দার ভাইরা বেশ লজ্জিত হয়ে পড়েন। তাদের খেয়াল হয়, কলকাতা থেকে যে লোকটা এত কষ্ট করে এত দূর ছুটে এসেছে তার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি। নীলিমা বৌদি সম্পর্কে তাদের বৃতৃষ্ণা বা ক্রোধ থাকতেই পারে, কিন্তু আমার অপরাধ কি? অতিথিকে আপ্যায়নের জন্য এবার তারা অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েন। 3 ভাই সমস্বরে বলে ওঠেন, আরে উঠবেন না, উঠবেন না, অন্তত 1 কাপ চা খেয়ে যান। ক্ষমা করবেন, একথা বলে মণিময়দার ভাইদের নতুন করে আর কোনো অনুরোধ করবার সুযোগ না দিয়ে আমি বেরিয়ে পড়ি। 7টায় স্টেশনে মণিময়দার ভাইদের সঙ্গে দেখা হয়ে যায়। ওদের সঙ্গে রোগা ফর্সা বিষণ্ণ চেহারার মধ্যবয়সী একটি মহিলাও রয়েছেন। তার চোখে মুখেও গভীর উৎকণ্ঠা এবং দুর্ভাবনার ছাপ। আমার সঙ্গে তার পরিচয় করিয়ে দেন প্রভাময়। বলেন, এ হলো কণিকা, মনির স্ত্রী। ঠিক হয় সব ভাই আমার সঙ্গে কলকাতায় যাবেন না, বড় ভাই কান্তিময় আর কণিকাই শুধু যাবেন। 8টায় ট্রেন এলে আমরা উঠে পড়ি। সারাটা পথ আমাদের মধ্যে একটি কথাও হয় না। পরদিন হাওড়ায় পৌঁছেই কথা মতন স্টেশন থেকে বৌদিকে ফোন করি, আমি কি ওদের নিয়ে সোজা ফ্ল্যাটে আসবো বৌদি? বৌদি বলেন, হ্যাঁ নিশ্চয়ই। কিন্তু? কোনো কিন্তু নেই ভাই। আমাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে লাইনটা কেটে দিলেন নীলিমা বৌদি। গভীর উদ্বেগ নিয়ে কান্তিময় এবং কণিকাকে সঙ্গে করে মণিময়দার ফ্ল্যাটে পৌঁছে দেখি বৌদিকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর কান্তিময়রা মণিময়দার খাটের পাশে এসে দাঁড়ালে বিহলের মতন তিনি শুধু তাকিয়ে থাকেন। পাটনা থেকে কণিকাদের নিয়ে আসার 3 দিন পর মণিময়দার অপারেশন হলো। শুরু হয়েছিল সকাল 9টায়, শেষ হলো বেলা 1টায়। আমি কণিকাদের সঙ্গে উদ্বিগ্ন মুখে নার্সিংহোমের করিডোরে অপেক্ষা করছিলাম। ডাক্তার সেন অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলেই জিজ্ঞেস করলাম, কেমন বুঝলেন? ডাক্তার সেন মৃদু হাসেন, বলেন, আমাদের হতাশ হতে নেই সুধীরবাবু, দেখাই যাক। একসময় কণিকারা চলে যান। আমি অন্যমনস্ক মতন নার্সিংহোমের বাইরে আসি। রাস্তা পেরোতে যাব, হঠাৎ আমার কানে আসে, সুধীশ ঠাকুরপো। চমকে মুখ ফেরাতে চোখে পড়ে ফুটপাতের একধারে দাঁড়িয়ে আছেন নীলিমা বৌদি। মুহূর্তের জন্য আমার শ্বাসক্রিয়া যেন বন্ধ হয়ে যায়। কান্তিময়রা আসার পর একটা চিঠিতে এ বাড়ির মালিকানা, মণিময়দার গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি সব কিছুর সত্ত্ব ছাড়ার কথা লিখে দিয়ে তিনি যে কোথায় চলে গিয়েছিলেন কে জানে। তারপর এই দেখা হলো। একটা ঘোরের মধ্যে যেন তার কাছে দৌড়ে চলে যাই। বলি, বৌদি আপনি? বৌদি বিষণ্ণভাবে হাসেন, হ্যাঁ আমি। রোজ আমি এখানে এসে দাঁড়িয়ে থাকি। আপনারা চলে যাবার পর
নার্সিংহোমে গিয়ে আপনার দাদার খবর নিই। অপারেশন তো আজ হয়ে গেল। ডাক্তার সেন অপারেশনের পর কি বললেন? আসল কথাটা জানাই না, শুধু বলি সাকসেসফুল অপারেশন। সোজা আমার চোখের দিকে তাকিয়ে থাকেন বৌদি, তারপর অদ্ভুত একটু হাসেন শুধু। চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর জিজ্ঞেস করি, আপনি এখন কোথায় আছেন বৌদি? বৌদি বলেন, সেটা জানাবার মতন কোনো জায়গা নয় ভাই। বুঝতে পারি তার ঠিকানা কিছুতেই দেবেন না বৌদি। একটু চিন্তা করে বলি, একটা কথা বলবো বৌদি? হ্যাঁ বলুন না। আপনাকে অন্য কোথাও থাকতে হবে না, আমাদের কাছে চলুন। আমরা মোটে 3টে মানুষ, শুভা, আমি আর আমার ছেলে বিনু। ঠাকুরদার আমলের বাড়িটাও কত বড়, আপনার এতটুকু অসুবিধে হবে না বৌদি। বৌদি বলেন, আপনার দাদা ছাড়া এভাবে কেউ কোনোদিনও আমায় বলেনি। আমার মনটা ভরে গেল সুধীশ ঠাকুরপো। কিন্তু বৌদির চোখ দুটো যেন ছলছল করে উঠল। কিন্তু কি বৌদি? নতুন করে আমি আর কোথাও জড়াতে চাই না ভাই। এরপর আমার আর কিছু বলার থাকে না। বৌদি খানিকক্ষণ ইতস্তত করে বলেন, আপনাকে আমার কিছু বলার আছে। হ্যাঁ বলুন। আমি মানুষটাকে, আপনার দাদা বিবাহিত হওয়া সত্ত্বেও তার জীবনে কেমন করে এলাম, এসব সম্পর্কে নিশ্চয়ই আপনার কৌতূহল আছে। কণিকারা আপনাকে কি কিছু জানায়নি? না, তাছাড়া আপনি আমার বৌদি, এর বেশ কিছু জানবার ইচ্ছেও আমার নেই। তবু আমাকে যে বলতে হবে ভাই। যাকে এতদিন বৌদি বলে এত সম্মান করে এসেছেন, সে যে কত বড় পাপিষ্ঠা তা আপনার জানা দরকার। হাত জোর করে বলি, আমাকে এসব বলবেন না বৌদি, প্লিজ। বৌদি কিন্তু আমার কথা শোনেন না, তার উপর যেন অপার্থিব কিছু চেপে বসেছে। দুপুরের রোদে দাঁড়িয়ে তিনি যা বলে যান তা এইরকম। নীলিমা বৌদি মণিময়দাদের দুঃসম্পর্কের আত্মীয়। কম বয়সে বিয়ে হয়েছিল তার। 2 বছরের মধ্যেই বিধবা হয়ে বাপের বাড়ি ফিরে আসেন। এই বিপর্যয়ের পর প্রথম প্রথম সহানুভূতি বোধ করতেন মণিময়দা। তারপর কবে যে সেটা গভীর ভালোবাসায় দাঁড়িয়ে গিয়েছিল টের পাননি। জানাজানি হয়ে যাওয়ায় 2 পরিবারের চরম অশান্তি হয়েছিল। ছেলেকে শোধরাবার জন্য মণিময়দার বাবা একরকম জোর করে তার সঙ্গে কণিকার বিয়ে দেন, কিন্তু সে বিয়ে মেনে নেননি মণিময়দা। গোপনে নীলিমা বৌদির সঙ্গে যোগাযোগটা রেখেই যাচ্ছিলেন। তারপর একদিন তাকে নিয়ে যৌবনের অসীম দুঃসাহসে কলকাতা পালিয়ে আসেন। এখানে আসার পর অনেকগুলো বছর কেটে গেছে। তারপর কথাটা শেষ করেই আচমকা একটা ট্যাক্সি ডেকেই উঠে পড়েন নীলিমা বৌদি। আমি যে কিছু উত্তর দেব তার সুযোগই পাই না। এরপর নার্সিংহোমে রোজই মণিময়দার খবর নিতে যাই, আর ফুটপাতের দূর প্রান্তে বৌদিকে চোখে পড়ে। কণিকাদের এড়িয়ে তাদের সঙ্গে রোজই কথা বলি। অপারেশনের পরও মণিময়দা সুস্থ হচ্ছেন না। দিন দিন তার অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। সেজন্য আমাদের সবার থেকে, এমনকি কণিকার থেকেও বেশি উৎকণ্ঠিতা নীলিমা বৌদি। দেখেই বোঝা যায়, নিয়মিত খান না, রাতের পর রাত হয়তো না ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছেন। চেহারা আগেই খারাপ হয়ে গিয়েছিল, এখন আর তার দিকে তাকানো যায় না। ভেঙে চুরে দ্রুত তিনি ধ্বংস হয়ে যাচ্ছেন। 10 দিন পর নার্সিংহোমে মারা গেলেন মণিময়দা। সেদিনও নীলিমা বৌদিকে ফুটপাতে দাঁড়িয়ে থাকতে দেখি। চোখ থেকে অবিরাম জলস্রোত বয়ে যাচ্ছে, আর ঠোঁট দুটো সমানে কাঁপছে। শেষবারের মতন আবার বৌদিকে দেখতে পাই শ্মশানে। একধারে নিজেকে সম্পূর্ণ আড়ালে রেখে মূর্তির মতন দাঁড়িয়ে আছেন। মণিময়দার নশ্বর শরীর আগুনে শেষ হয়ে যাবার পর বৌদিকে খোঁজ করতে গিয়ে দেখি তিনি কখন যেন চলে গেছেন। এরপর তার সঙ্গে আমার আর দেখা হয়নি কোনো দিনও। এই বিশাল পৃথিবীর লক্ষ কোটি মানুষের মধ্যে তিনি চিরদিনের মতন হারিয়ে গেছেন কোথাও।
নমস্কার। আজকের গল্প এখানেই শেষ হলো। গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।